সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আহ, একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আহসান, প্রভাষক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের ধারাবাহিক যে ক্লাস অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এর ধারাবাহিক আলোচনা চলে আসছে। আজকে এই আলোচনারই আমরা একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আজকের এই ক্লাসের মাধ্যমে এই প্রথম যে অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়ে একটা সমাপ্তি ঘটবে। তবে তোমাদের প্রয়োজন অনুসারে, তোমাদের মতামতের উপর ভিত্তি করে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা এই অধ্যায়ের উপর আরো একাধিক ক্লাস নিতে পারি। আমি ক্লাসের শুরুতেই তোমাদের প্রতি একটি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেটি হলো, গত ক্লাসে আমি একটি প্রশ্ন দিয়েছিলাম তোমাদের, তোমরা অনেকেই সেই প্রশ্নের উত্তরে সাড়া দিয়েছো এবং আমি খুব খুশি হয়েছি এজন্য যে তোমরা প্রায় সকলেই সেটি সঠিক জবাব দিতে পেরেছো। এই জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। আমি আজ যে আলোচনা করব, আলোচনার শেষে তোমাদের জন্য আজকে তেমন কোনো প্রশ্ন থাকবে না, তবে যেটি বলা হবে যে তোমরা এই যে পুরো চ্যাপ্টারটি শেষ করছো, বিগত 7টি ক্লাস, আজকে দিয়ে 7ম ক্লাস হচ্ছে, এই ক্লাসের ওভারঅল একটা মূল্যায়ন বা তোমাদের জানা অজানার বিষয়গুলো বা তোমাদের সুচিন্তিত মতামত যদি কোনো থাকে, তবে তোমরা সেটি আজকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ক্লাস শেষে তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। পাশাপাশি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটি সমাধানের বা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে প্রথম অধ্যায়ের শেষ ক্লাস, আজকে 7ম ক্লাস, এই ক্লাসে আজকে আলোচনার বিষয়গুলো কি কি আমি খুব সংক্ষিপ্তভাবে মূল শব্দ বা প্রত্যয়গুলোকে এখানে একটু বলে দেই। সেটা হচ্ছে যে ইসলামী অর্থ ব্যবস্থা, এরপর আমরা যেটি জানবো ব্যষ্টিক অর্থনীতি এবং সর্বশেষ সামষ্টিক অর্থনীতি। এই 3টি বিষয়ের উপর আমাদের শিখন ফলটা কি হবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। শিখন ফলে যেটি রয়েছে যে ইসলামী অর্থ ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির ধারণা, পার্থক্য ও পারস্পরিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই দুটো মূলত আমাদের আজকের শিখন ফল। আমি আশা করছি যে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাস শেষে তোমরা এই দুটো বিষয় অর্থাৎ আজকে যে শিখন ফল, এই দুটোকে তোমরা ধারণ করতে পারবে এবং আমরা যেটা আশা করি যে এগুলো তোমরা ব্যাখ্যা বা উপস্থাপন করতে পারবে। গত ক্লাসে আমি দুটো অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা। তারও পূর্বে তোমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে অর্থ ব্যবস্থার আরো একটি যেটি রয়েছে, সেটি আগে 3টি থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি অর্থ ব্যবস্থা, যেটিকে আমরা বলছি ইসলামী অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার ধারণাটি আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং অন্যান্য অর্থ ব্যবস্থার সাথে এই অর্থ ব্যবস্থার বিশেষ কি পার্থক্য বা সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাস থেকে জানার চেষ্টা করব। পাশাপাশি অর্থনীতির দুটো গুরুত্বপূর্ণ ভাগ বিভাজন, অর্থাৎ অর্থনীতি যে আকার বিশাল, আওতাটা অনেক বড়, এই আওতাকে এর তাত্ত্বিক বিষয়গুলো এবং বাস্তব যে জ্ঞানটা রয়েছে সেগুলোর উপর সম্যক ধারণা লাভ করার জন্য বা সেগুলোকে আরো ভালোভাবে অনুধাবন করার জন্য, বোঝার জন্য এই অর্থনীতির আওতাটিকে দুটো গুরুত্বপূর্ণ ভাগে বিভাজন করা হয়েছে। সেটি হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। এই দুটো সম্পর্কেও আমরা জানবো এবং এদের মধ্যে পার্থক্যগুলো কি কি এবং এদের মধ্যে যে পারস্পরিক গুরুত্ব রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আজকে ক্লাস শেষে এগুলো সম্পর্কে যে ধারণা এবং এগুলোর যে বৈশিষ্ট্য এবং পারস্পরিক গুরুত্ব সেটা ব্যাখ্যা করতে পারবে ইনশাল্লাহ। তো আমি আসি যে আসলে ইসলামী অর্থ ব্যবস্থাটা কি। ইসলামী অর্থ ব্যবস্থা এটি বলার আগে এভাবে বলতে হয় যে আমাদের আসলে অর্থনীতির যে আকার আওতা, এটি অর্থনীতি একটি বিজ্ঞান হলেও এর আকার আওতা এটি হচ্ছে কিন্তু বিজ্ঞানের চাইতেও অনেক বেশি আর কি। তো সেই জায়গাটায় পর্যায়ক্রমে আমরা দেখি যে এই যে ক্রমবিবর্তন পৃথিবীর ইতিহাসে, সেখানে
ধীরে ধীরে এই অর্থনৈতিক যে কার্যকলাপ বা অর্থনৈতিক কার্যক্রম সেটার কিন্তু আওতা দীর্ঘায়িত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি একটি শুধুমাত্র সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল জ্ঞানই কিন্তু দান করে না, পাশাপাশি এটি মানুষের প্রতি যে মানবিক যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বা সহানুভূতির উদ্রেক সেটি করে, এবং এটি মানব জীবনের যে কল্যাণ সাধন, এই কল্যাণ সাধনের কাজটি কিন্তু অর্থনীতি করে থাকে বিভিন্ন উপায়ে। তো সেই জায়গাটাই ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটি বলতে পারি যে এই ইসলামী অর্থ ব্যবস্থার মূল যে ভিত্তি সেটি হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস, অর্থাৎ এর আলোকে যে শরীয়ত আমাদের ইসলামী জীবনযাপনের ক্ষেত্রে রয়েছে, সেই শরীয়তের আলোকেই মূলত যে অর্থ ব্যবস্থাটি পরিচালিত হয় সেটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখানে আমরা কয়েকজন ইসলামী অর্থনীতিবিদের বা চিন্তাবিদের আমরা কিছু সংজ্ঞা দেখছি। যেমন তুরস্কের বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সাবা এলদিন জাইমের যে সংজ্ঞাটি, সেটি আমরা একটু খেয়াল করি যে ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়। আসলে ইসলামী অর্থনীতি ইসলামী শরীয়তের দৃষ্টিতে, আমি আগে বলেছি যে ইসলামী শরীয়ত এটার মূল উৎসটা হচ্ছে কোরআন এবং হাদিস, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের জীবনে কি কি কাজ করণীয়, কিভাবে পালনীয়, কিভাবে আমরা জীবনযাপন করব, এর সমস্ত নিয়ম কানুন আমাদের কোরআন এবং হাদিসের মাধ্যমে বলা আছে। সেই জায়গাটাই আমরা বলছি যে এটি হচ্ছে ইসলামী শরীয়ত, যার দৃষ্টিতে মূলত মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়। ইসলামী অর্থনীতি বলতে এটি বোঝায়। তাহলে আমরা এই যে মানুষের অর্থনৈতিক সমস্যার কথা বলছি, এটা আমরা অর্থনৈতিক সংজ্ঞাতেও জানি যে আসলে মানুষের যে অর্থনৈতিক সমস্যা এবং মানুষের যে আচরণ, এই আচরণ বিশ্লেষণটাকে কিন্তু অর্থনীতি হিসাবে আমরা বিবেচনায় নিয়েছি, অর্থাৎ অর্থনৈতিক সংজ্ঞাতেও কিন্তু এই আচরণের কথা বলা হয়েছে। তাহলে মানুষের আচরণ এটা কিভাবে অর্থনীতির মধ্যে আসে? আমরা জানি যে আমরা যে দৈনন্দিন যে জীবনযাপন করি এর মধ্যে নানাবিধ কাজ আমরা কিন্তু করে থাকি। এই সবগুলো কাজই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক রিলেটেড, অর্থাৎ অর্থনীতি বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। যার জন্য বলা হচ্ছে যে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণ, এই দুটোকে যে সুসংবদ্ধ বিশ্লেষণ এবং এর অধ্যয়নটা হচ্ছে যখন ইসলামের শরীয়তের দৃষ্টিতে হয় তখন সেটিকে ইসলামী অর্থনীতি বলছে। এরপর ডক্টর এম এ মান্নানের মতে আমরা দেখছি যে ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী আলোচনা করে। অর্থাৎ এটি একটি সামাজিক বিজ্ঞান কেন বলা হচ্ছে? কারণ সমাজে মানুষ বসবাস করে এবং মানুষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আর যেহেতু মানুষ সামাজিক জীব, ফলে তাদের কিছু সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সামাজিক জীবনযাপন গড়ে ওঠে, যেখানে আমরা অর্থনৈতিক কার্যক্রমগুলো লক্ষ্য করে থাকি। ফলে এটিকে আমরা সামাজিক বিজ্ঞান হিসাবে অভিহিত করতে পারছি। পাশাপাশি যখন এটি ইসলামের আলোকে কি করে, মানুষের জীবনের যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে, তখন সেটিকে আমরা ইসলামী অর্থনীতি বলছি। ডক্টর মঞ্জের কাফের মতে ইসলামী অর্থনীতি বলতে ওই অর্থনীতিকে বোঝায় যেখানে ইসলামী আইন ও প্রতিষ্ঠানসমূহ উপস্থিত থাকে এবং যেখানে অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাসী এবং এই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা বিষয় পাচ্ছি, সেটি হচ্ছে যে ইসলামী আইন এখানে একটু জরুরি বিষয় রয়েছে। পাশাপাশি এই আইন বাস্তবায়নের জন্য যে প্রতিষ্ঠানসমূহ দরকার সেগুলো সেখানে উপস্থিত থাকবে এবং অধিকাংশ মানুষই কিন্তু এখানে ইসলামী আদর্শে বিশ্বাসী হতে হবে। পাশাপাশি এই বিশ্বাস অনুযায়ী তারা জীবন যাপন করবে। তাহলে এটিকে আমরা একটি পরিপূর্ণ সংজ্ঞা বলতে পারি যে যেখানে আসলে আমরা অর্থনৈতিক সমস্যা এবং মানুষের আচরণ যে বিশ্লেষণ করার কথা বলছি, তার কিছু ভিত্তি হিসাবে এখানে বলা হয়েছে যে এখানে ইসলামী আইন থাকতে হবে, প্রতিষ্ঠানসমূহ উপস্থিত থাকবে যেটি ইসলামী আইন বাস্তবায়ন করবে, এবং পাশাপাশি অধিকাংশ মানুষ কিন্তু এখানে ইসলামী আদর্শে বিশ্বাসী হতে হবে এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করতে হবে। তবেই কিন্তু সেখানে ইসলামী অর্থ ব্যবস্থা কিন্তু প্রচলন করা বা সেখানে বাস্তবায়ন করা সম্ভব। আমরা মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ জানি যেগুলো ইসলামী রাষ্ট্র হিসাবে স্বীকৃত সাংবিধানিকভাবে। সে সকল দেশে ইসলামী যে অর্থ ব্যবস্থা সেটি প্রচলিত রয়েছে।
এই যে ইসলামী অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থাকে আমরা তাহলে এই যে আলোচনা অর্থাৎ বিভিন্ন অর্থনীতিবিদের যে আলোচনা আমরা দেখছি বা তাদের সংজ্ঞা, সেগুলোকে যদি আমরা একটু সামারাইজ করি বা সেগুলো একটু বিস্তারিত যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা অর্থনীতিকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে আসলে শরীয়তের আলোকে যখন মানুষ তার প্রয়োজনের অনুযায়ী উপার্জন, উৎপাদন, ভোগ, বন্টন কার্যক্রম এই সকল কার্যাবলী যখন পালন করবে, তখন সেটিকে আমরা ইসলামী অর্থনীতি বলছি। অর্থাৎ ইসলামের আলোকে যখন অর্থনীতির যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ উৎপাদন, সেখানে আয়, সেখানে আমরা বলতে পারি যে কর্মসংস্থান, ভোগ এবং বন্টনের ক্ষেত্রে যে ন্যায্যতাপূর্ণ অর্থাৎ সেখানে সুবিচারের মাধ্যমে যখন বন্টন হয়ে থাকে, তখন সেটিকে আমরা ইসলামী অর্থনীতি বলছি। ইসলাম কিন্তু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেক্ষেত্রে পবিত্র কোরআনে এটি বলা হয়েছে যে ভূমি এবং আসমান এই দুটোর মালিক একান্তভাবেই আল্লাহ, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর মালিক কিন্তু আল্লাহ। সুতরাং এই আল্লাহ তাআলার মালিকানাকে স্বীকার করে নিয়েই আমরা তার নির্দেশ অনুযায়ী যখন আয় উপার্জন এবং উৎপাদন সহ ভোগ কার্যক্রম এবং বন্টন এই কার্যক্রমগুলো যখন পরিচালিত করব, তখন সেই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় যেটি জানলাম বা বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে অর্থ ব্যবস্থার যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো যখন ইসলামী শরীয়ত মোতাবেক বা ইসলামী নির্দেশ অনুযায়ী পালিত হবে, তখন সেটিকে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা বলছি। এই যে ইসলামী অর্থ ব্যবস্থা, এর কিছু মূল উৎস রয়েছে, অর্থাৎ এর অর্থনীতি, এই ইসলামী অর্থনীতির জ্ঞানের মূল উৎস রয়েছে কিছু। সেই উৎসগুলো চারটি। প্রথম যে উৎস, সেটি আমি আগেই বলেছি, পবিত্র কোরআন, এবং দ্বিতীয় যে উৎসটি রয়েছে সেটি হচ্ছে সুন্নাহ বা হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর তার মৃত্যু পর্যন্ত দীর্ঘ 23 বছর যাবত ওনার যে জীবনযাপন, কাজকর্ম, ওনার কথা, ওনার যে মতামত বা ওনার স্বীকৃতি বা নিষেধাজ্ঞা বা অস্বীকৃতি, অনুমোদন, এই সবগুলো বিষয়কে আমরা কিন্তু সুন্নাহ বা হাদিস হিসাবে পেয়ে থাকি বা জেনে থাকি। সুতরাং এটি ইসলামী অর্থনীতির জ্ঞানের কিন্তু দ্বিতীয় উৎস। এরপর রয়েছে ইজমা বা ঐকমত। এই বিষয়টি হচ্ছে যে কোনো বিতর্কিত বিষয়ে যখন মুজতাহিদগণ ঐকমত প্রকাশ করেন, তখন সেটিকে আমরা ইজমা হিসাবে গ্রহণ করতে পারি। এটি ইসলামী অর্থনৈতিক জ্ঞানের তৃতীয় উৎস। এরপর রয়েছে কিয়াস। এটি নতুন সমস্যায় যখন পুরনো সমস্যার সমাধান প্রয়োগ করা হয়, তখন এটিকে আমরা কিয়াস বলছি। এটি ইসলামী অর্থনৈতিক জ্ঞানের চতুর্থ উৎস। তাহলে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে যে জ্ঞান দরকার, সেই জ্ঞানগুলো কোথা থেকে আসবে? এই চারটি উৎস থেকে আসবে, যেগুলোর মাধ্যমে আমাদের অর্থনৈতিক যে কার্যক্রম, সহ জীবনের যে নানাবিধ কার্যক্রম রয়েছে, আমাদের জীবনের মানবিক যে আচরণ রয়েছে, এগুলোকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিন্তু এই জ্ঞানগুলোকে কাজে লাগাতে পারবো, বা অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে আমরা এই জ্ঞানগুলোকে বা এইখান থেকে যে বিষয়গুলো আসবে, যে জ্ঞানগুলো অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য, সেটিকে আমরা প্রয়োগ করতে পারি। এরপর আসি ইসলামী অর্থনীতির মূল নীতিগুলো কি কি। এই যে ইসলামী অর্থ ব্যবস্থা বা অর্থনীতির কথা বলা হচ্ছে, এখানে কিছু মূল নীতি রয়েছে। এই মূল নীতিগুলো কি? প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর, মানুষ তার প্রতিনিধি হিসাবে সম্পদের আমানতদার। অর্থাৎ সমস্ত পৃথিবী যা কিছু রয়েছে, সবকিছুর একচ্ছত্র মালিকানা বা একক অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তাআলা, এবং মানুষ তার প্রতিনিধি হিসাবে এই সকল সম্পদের আমানতদার হিসাবে কিন্তু রয়েছে, বা আমানতদার হিসাবে সেগুলোর রক্ষণাবেক্ষণ করে থাকবে। এরপর আমরা দেখছি যে দ্বিতীয় যে মূলনীতিটি রয়েছে সেটি হচ্ছে সম্পদ উপার্জন, উৎপাদন ও ভোগে হালাল ও হারামের পার্থক্যকরণ। অর্থাৎ আমরা যে উপার্জন করব, সেখানে আমরা যে সকল জিনিস উৎপাদন করব এবং আমরা যে সকল দ্রব্য সামগ্রী ভোগ করব, এই সকল ক্ষেত্রেই কিন্তু হালাল এবং হারামের যে ধারণা, যে জ্ঞান আমরা পেয়ে থাকি কোরআন সুন্নাহর আলোকে, সেই জ্ঞানের আলোকে আমরা কিন্তু এখানে হালাল এবং হারামের মধ্যে পার্থক্যকরণ করতে পারবো। এরপর রয়েছে জাকাত, ওসর, জিজিয়া ও সাদকায়ে ফিতর ইত্যাদি ব্যবস্থার প্রবর্তন। অর্থাৎ একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ধনীদের নিকট থেকে
অর্থ সংগ্রহ করে সেটি গরিবদের মধ্যে বিতরণের জন্য এই ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, যেখানে আমরা দেখছি যে জাকাত রয়েছে। জাকাতটি কি? জাকাত হচ্ছে যে একজন মুসলমানের যে সম্পদ রয়েছে, অর্থাৎ তার পারিবারিক খরচ এবং অন্যান্য খরচ বাবদ যদি তার নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ মূল্য সমপরিমাণ টাকা বা সম্পদ যদি 1 বছর যাবৎ গচ্ছিত থাকে, তাহলে সেই সম্পদের ওপর 2.5% হারে যে অর্থ প্রদান করতে হয় সেটিকে আমরা জাকাত বলছি। আমরা সাধারণত আমাদের দেশে এটি রমজান মাসে এটি প্রদান করতে দেখি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইসলামী অর্থনীতির ক্ষেত্রে। আমরা বলতে পারি যে ইসলামের যে ভিত্তি রয়েছে, এই ভিত্তির মধ্যে এটি একটি অন্যতম খুঁটি, যেটি আমরা জাকাত হিসাবে এখানে দেখছি। এরপর রয়েছে ওশর। ওশরটা হচ্ছে যে ফসলের ওপর যে কর আমরা বলি, সেটিকে এখানে বোঝাচ্ছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে যদি প্রাকৃতিক পানি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদিত হয়, তবে সেক্ষেত্রে উৎপাদিত ফসলের 1/10 ওশর হিসাবে প্রদান করা লাগে। আর যদি নিজস্ব পানি, অর্থাৎ আমরা অর্থ ব্যয় করে যদি পানি সরবরাহ করি বা আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে যে আমাদের পানির প্রয়োজন, সেটি যদি অর্থ ব্যয় করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এটির 20/1 কিন্তু ওশর হিসাবে দিতে হয়। এরপর রয়েছে জিজিয়া, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে মুসলমানের বাইরে যারা বসবাস করে, অর্থাৎ অমুসলিম, তাদের ক্ষেত্রে এই জিজিয়াটি প্রযোজ্য। অর্থাৎ সরকার যদি তাদের সরকারি ব্যয় পরিচালনার জন্য অমুসলিমদের ওপর কোনো কর আরোপ করে, সেটিকে আমরা জিজিয়া হিসেবে বলছি। এরপর রয়েছে সাদকায়ে ফিতর। এটি সাধারণত ঈদুল ফিতরের দিন একটা নির্দিষ্ট হারে প্রতিটি মানুষের জন্য, অর্থাৎ যাদের ওপর জাকাত রয়েছে তাদের ওপর এটি সাধারণত দেওয়া হয়ে থাকে। সাদকায়ে ফিতর এটি গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। সুতরাং আমরা এই যে পদ্ধতিটি দেখছি, এই পুরো পদ্ধতিটির উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজে একটি সমতা বিরাজ করে, অর্থাৎ ধনী গরিবের বৈষম্য যাতে কমে যায়, ধনীদের নিকট হতে এই বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে সেটি গরিবদের মধ্যে বা দরিদ্রের মধ্যে সেটি বিতরণ করে তাদের এই যে দারিদ্রতা সেটি দূর করা যায়। এটি করার জন্য মূলত এই ব্যবস্থাগুলোর প্রবর্তন হয়েছে। এরপর রয়েছে উত্তরাধিকার আইন বাস্তবায়ন। এই যে ইসলামী অর্থনীতি, এক্ষেত্রে কিন্তু এটি আমরা বলেছি যে এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং এই জীবন ব্যবস্থার মধ্যে যে উত্তরাধিকার বিষয়টি রয়েছে, অর্থাৎ পিতার সম্পদের ক্ষেত্রে যে সন্তান সন্ততি রয়েছে, সেক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে সন্তান হোক, উভয়েরই কিন্তু অংশ রয়েছে পিতার সম্পদের ক্ষেত্রে। এটি কিন্তু ইসলামের দৃষ্টিতে, ইসলামের আইনে কিন্তু এটি স্বীকৃত এবং এটি বাস্তবায়িত হয়ে থাকে। এরপর রয়েছে সুদ, ঘুষ, শোষণ, মজুতদারি, জুলুম প্রভৃতি রহিতকরণ। অর্থাৎ একটি ন্যায় নীতিপূর্ণ এবং সুবিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই যে বিষয়গুলো রয়েছে, সুদ, ঘুষ, শোষণ, মজুতদারি, জুলুম, এই বিষয়গুলোকে কিন্তু ইসলামী অর্থনীতির ক্ষেত্রে রহিতকরণ করা হয়েছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি দেখলাম, এগুলো হচ্ছে ইসলামী অর্থনীতির মূলনীতি হিসাবে স্বীকৃত। এরপর আসি আমরা ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। ইসলামী অর্থনীতির যে বৈশিষ্ট্য, তার প্রথমটি রয়েছে ইসলামী শরীয়ত। অর্থাৎ ইসলামী অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক কার্যক্রমে সম্পূর্ণভাবে ইসলামী শরীয়ত বাস্তবায়িত হয়ে থাকে। অর্থাৎ ইসলামী শরীয়তের উপর ভিত্তি করেই অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। সুতরাং এটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বা মানুষের যে অর্থনৈতিক কার্যক্রম রয়েছে, তার যে আচরণ রয়েছে, তার এটি বিশ্লেষণের ক্ষেত্রে ইসলামী শরীয়তটিকে মেনে চলতে হবে, বা ইসলামী শরীয়তে যে আইন কানুন বলা হচ্ছে, যে বিধিনিষেধের কথা বলা আছে, সেগুলোকে মেনে চলতে হবে। এরপর রয়েছে হালাল ও হারামের বিধান। অর্থাৎ আমাদের উৎপাদন, আমাদের আয় উপার্জন, কর্মসংস্থান, ভোগ, বন্টন, এই প্রতিটি ক্ষেত্রেই হালাল এবং হারামের কিন্তু একটা বিধান রয়েছে, এবং এই বিধানটিকে বাস্তবায়ন করার জন্য এবং মেনে নিয়ে এটিকে আমরা এই উৎপাদন এবং ভোগ এবং আয় উপার্জনের ক্ষেত্রে সেটি আমরা লক্ষ্য করে থাকি। এরপর রয়েছে সম্পদের মালিকানা। আমরা বলেছি যে আসলে এই যাবতীয় সম্পদ, এই পৃথিবীর যাবতীয় সকল কিছুর একমাত্র মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা। সুতরাং এই ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সম্পদের মালিকানা কিন্তু একমাত্র আল্লাহর।
এরপর হচ্ছে সুদ, ঘুষ ও মজুদদারি রহিতকরণ। একটু আগেই যে আমরা মূলনীতির কথা বললাম সেখানে এটি বলা হচ্ছিল যে সুদ, ঘুষ, মজুদদারি, চোরা কাটবারি এগুলো ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু রহিত করা হয়েছে। আসলে যেগুলো যে বিষয়গুলো একান্তভাবে মানুষের অতি স্বার্থপরতা বা তার ক্ষেত্রে এমন এমন চিন্তা ভাবনার উদ্রেক যদি ঘটে তাহলে সেগুলোকে কিন্তু ইসলাম সেগুলো রহিত করার চেষ্টা করেছে। অর্থাৎ মানুষের স্বার্থপরতা এবং মানুষের অন্যায় আচরণ সৃষ্টি করে এমন বিষয়গুলো কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে রহিত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সুদ, ঘুষ, মজুদদারি, চোরা কারবারি এই বিষয়গুলো রহিতকরণের মাধ্যমে এই বিষয়টিকে কিন্তু নিশ্চিত করা হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে। সম্পদের বন্টনের ক্ষেত্রে এখানে ন্যায্য বিষয়কে অর্থাৎ সমাজে ন্যায্যতা সৃষ্টির জন্য জিজিয়া, খারাজ, তারপর ওসর, জাকাত, সদকায়ে ফিতর সহ নানাবিধ বিষয়ের মাধ্যমে এই সম্পদের বন্টনের ক্ষেত্রে কিন্তু একটা সুবিচারপূর্ণ একটা অবস্থা কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে রয়েছে। ইসলামী অর্থনীতিতে শ্রমনীতির বাস্তবায়ন এই বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশ কিন্তু ইসলামে রয়েছে, যেখানে আমরা বলি যে বলা হয় যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে শ্রম শোষণকে একেবারেই কিন্তু গ্রহণ করা হয় না বা এটিকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয় পবিত্র হাদিসে বলা হয়েছে যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই কিন্তু তাকে তার পারিশ্রমিক প্রদান করতে হবে। আবার পবিত্র কোরআনে যেটি রয়েছে সেটি হচ্ছে যে একজন মানুষ যে উদ্দেশ্যে পরিশ্রম করবে সে কিন্তু সেই বিষয়টি লাভ করতে পারবে। সুতরাং ইসলামে যে শ্রম নীতি, সেই শ্রম নীতির ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পাওনা বা শ্রমিকদের গুরুত্বটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে এখানে শ্রমিক এবং মালিকরা কিন্তু পরস্পর ভাই ভাই। সুতরাং কেউ কারো ওপর খবরদারি বা তার ওপর অত্যাচার বা জুলুম নির্যাতনের মাধ্যমে কিন্তু শ্রম আদায় করে নেওয়ার কিন্তু কোনো সুযোগ কিন্তু এখানে নেই। এরপরে যেটি রয়েছে সেটি রয়েছে সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তাকে কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। হানাফির একটি বইয়ে তিনি এভাবে বলছেন যে যিনি বাদশাহ হবেন তার বাদশাহীর আমলে বা সময়ে তিনি কিন্তু কোনো ফকিরকে ফকির অর্থাৎ ভিক্ষা করতে দিতে পারেন না বা কোনো ঋণগ্রস্তকে ঋণী হিসাবে কিন্তু তিনি রাখতে পারবেন না, কোনো বস্ত্রহীনকে তিনি বস্ত্র ছাড়া কিন্তু রাখতে পারবেন না এবং কোনো অত্যাচারীকে কারো ওপর জুলুম বা নির্যাতনের কিন্তু সুযোগ দিতে পারবেন না। সুতরাং এই যে ব্যবস্থা অর্থাৎ ইসলামী অর্থনীতি ব্যবস্থার ক্ষেত্রে সামাজিক যে নিরাপত্তার বিষয়টি এটিকে কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কর্জে হাসানার প্রবর্তন, অর্থাৎ কোনো দরিদ্র, অসহায়, দুস্থ মানুষকে স্বাবলম্বী করার জন্য কোনো ধরনের প্রাপ্যতা ছাড়াই, যেটিকে আমরা সুদ বলি বা মুনাফা বলি, এই সকল বিষয় ছাড়াই কিন্তু আর্থিক যে সহায়তা সেটিকে আমরা কর্জে হাসানা হিসাবে বলছি। এরপর রয়েছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার। ইসলামের দৃষ্টিতে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলো সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সকলের কল্যাণ সাধনের জন্য অর্থাৎ মানব কল্যাণ সাধনের জন্য এই সম্পদের সর্বোচ্চ ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, এটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কেউ যেন না খেয়ে জীবনযাপন করতে না পারে সেই বিষয়টি কিন্তু অর্থাৎ কর্তৃপক্ষ যারা রয়েছে ওই এলাকার বা অঞ্চলে তাদের কিন্তু এটি দায়িত্ব যে সকলের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। এরপর রয়েছে বৈশ্বিক উন্নতির সাথে নৈতিক উন্নতি সাধন। শুধুমাত্র বৈশ্বিক উন্নতি নয়, এর পাশাপাশি নৈতিক এবং মানবিক যে গুণাবলীগুলো সেগুলো অর্জনের ক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অপচয় ও বিলাসকে একেবারেই ইসলামী অর্থনীতির সমস্যা সমর্থন করে না। সুতরাং এই বিলাস এবং অপচয় এটি ইসলামের দৃষ্টিতে একটি খারাপ একটি বিষয়, বৈশিষ্ট্য, সেটিকে ইসলামী অর্থনীতি কোনোভাবে সমর্থন করে না। এরপর রয়েছে অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রে বা ইসলামী অর্থ ব্যবস্থার অধীনে যে সকল অমুসলিম রয়েছে তাদের স্বার্থ যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সমমর্যাদা ও জীবিকা অর্জনের অধিকার। ইসলামে কিন্তু নারী পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে।
যেমনটি বলা হয়েছে যে পুরুষ যা আয় করবে সেটি তার উপার্জন বা তার আয়, এবং নারীর যে উপার্জন সেটি কিন্তু তার। সুতরাং এখানে প্রত্যেকের কিন্তু সমমর্যাদা বা সমান অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। পাশাপাশি আমরা যেটি আমরা সম্পদের অর্থাৎ উত্তরাধিকার আইনের ক্ষেত্রে যেটি বলছিলাম যে এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু পিতার সম্পদের ক্ষেত্রে কিন্তু অধিকার রয়েছে। সেক্ষেত্রে ইসলাম যেভাবে বন্টন করে দিয়েছে সেভাবেই কিন্তু তারা সেই সম্পদের অধিকার সম্পদ লাভ করে থাকে। এরপর রয়েছে বাইতুল মাল, অর্থাৎ রাষ্ট্রের আয়ের একটি নির্দিষ্ট অংশ বাইতুল মালে সংরক্ষিত হয়। এই বাইতুল মালটি মূলত অসহায় দরিদ্র মানুষদের জীবনকে উন্নয়নের জন্য বা তাদের দারিদ্রতা দূর করানোর জন্য এখান থেকে কিন্তু সম্পদ ব্যবহার করা হয়। এরপরে রয়েছে যে মিরাসি আইন। মিরাসি আইনটা কি? মিরাসি আইনে যেটি বলা হয় যে একজন মানুষের যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে জাকাত প্রদান এবং আল্লাহর রাস্তায় অন্যান্য ক্ষেত্রে ব্যয়, এবং তার নিজের প্রয়োজনের পরেও যদি কোনো সম্পদ অতিরিক্ত সম্পদ থেকে থাকে তবে তারপরও সেটিকে কিন্তু বন্টন করতে হবে। এটিকে বলা হচ্ছে মিরাসি আইন। এরপর রয়েছে সুনীতি, অর্থাৎ সমাজের যাবতীয় যে দুর্নীতি বা অন্যায় অনাচার রয়েছে সেগুলোকে রহিত করে সুনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচারপূর্ণ এবং একটি ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী অর্থ ব্যবস্থার আলোকে এই সুনীতি প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি যে একটি পরিপূর্ণ ন্যায় বিচারপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে যখন এই সকল অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত হবে তখনই সেটাকে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা হিসেবে গণ্য করতে পারি। তাহলে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম, ইসলামী অর্থ ব্যবস্থার ধারণা এবং ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা যদি এই যে চারটি অর্থ ব্যবস্থা তোমাদের সামনে আলোচনা করা হলো, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং সর্বশেষ আজকে যেটি পড়ানো হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, এই চারটির মধ্যে আমরা প্রথম তিনটিকে কিন্তু একদিকে রেখে সম্পূর্ণ পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন ইসলামী অর্থ ব্যবস্থাকে কিন্তু আরেকটা দিকে রাখতে পারি। অর্থাৎ এই তিনটির সঙ্গে এটি কিন্তু আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। পার্থক্যের বিভিন্ন বিষয় রয়েছে, অর্থাৎ এখানে সংজ্ঞা থেকে শুরু করে সম্পদের অধিকার, ভোক্তার যে ভোগের সার্বভৌমত্ব সেক্ষেত্রে পার্থক্য রয়েছে, তারপর এখানে সম্পদের অধিকারের ক্ষেত্রে রয়েছে, সম্পদ বন্টনের ক্ষেত্রে রয়েছে। এইরকম প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা এই যে প্রচলিত সমাজ অর্থ ব্যবস্থা যেটি রয়েছে ধনতান্ত্রিক বলি বা সমাজতান্ত্রিক অথবা মিশ্র, তার সঙ্গে কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বা একেবারে স্বতন্ত্র কিন্তু কিছু পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এই যে ইসলামী অর্থ ব্যবস্থা এটি সাধারণত আমরা যেটি বলি যে এই অর্থ ব্যবস্থা প্রচলনের জন্য ইসলামী কিন্তু রাষ্ট্র প্রয়োজন। সুতরাং ইসলামী রাষ্ট্রের বাইরে আসলে আমরা ইসলামী অর্থ ব্যবস্থার পুরোপুরি কিন্তু বাস্তবায়ন লক্ষ্য করি না। হয়তো কিছু কিছু আইন বা যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখছি সেগুলো হয়তো বাস্তবায়িত হয়ে থাকে, কিন্তু পুরোপুরি কিন্তু বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তাহলে আমরা আজকের আলোচনার ক্ষেত্রে আমাদের যে আরো একটি বিষয় ছিল সেই বিষয়ের দিকে আমরা এখন অগ্রসর হই। সেটি হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। আমরা আগেই বলেছি যে অর্থনীতির যে আওতা এটি আসলে অনেক বড় বৃহৎ একটি আওতা। এই যে বিশাল আলোচনা, এই আলোচনার ক্ষেত্রে তাত্ত্বিক এবং যে বাস্তব জ্ঞান এটিকে আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য, এই সম্যক ধারণাকে আরো ভালোভাবে জানার জন্য মূলত এই অর্থনীতির পুরো আওতাটিকে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ 1933 সালে দুটো গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং অন্যটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ অর্থনীতির বৃহৎ আওতাকে উনি 1933 সালে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি নামে দুটি ভাগে বিভক্ত করেন। এই যে দুটি ভাগে বিভক্ত করলেন, এক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতি মহামন্দার পূর্বে অর্থাৎ 1930 থেকে 1933 সালে কিন্তু এই ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব ছিল অত্যাধিক। পরবর্তী সময়ে মহামন্দা পরবর্তী সময়ে যখন লর্ড জে এম কেন্স অর্থাৎ জন মেইনার্ড কেন্স
উনি এই যে মহামন্দার কারণ এবং প্রতিকারের জন্য তার প্রকাশিত দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি এই গ্রন্থটি প্রকাশের পর মূলত সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। এই হলো মূলত সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি যে দুটি ভাগে ভাগ হলো সেটির সংক্ষিপ্ত বর্ণনা। এবং এরপর আমরা আসি যে আসলে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি আসলে কি, যে দুটি ভাগে ভাগ হলো সেই দুটো আসলে কি। ব্যষ্টিক অর্থনীতি বলতে আসলে কি বোঝানো হয়? ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক এই শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো, যেটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। এটির অর্থ হলো অতি ক্ষুদ্র। অর্থাৎ এটিকে আমরা যদি বলি এভাবে যে অর্থনীতির যে এককগুলো রয়েছে বা আলোচনার বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে যখন অতি ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয় তখন সেটিকে ব্যষ্টিক অর্থনীতি বলে। বা আমরা এভাবেও বলতে পারি যে অর্থনীতির যে এককগুলো রয়েছে সেগুলোকে যখন পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় বা বিশ্লেষণ করা হয় তখন সেটিকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলছি। তাহলে এর উদাহরণ আমরা কি দিতে পারি? যেমন বলতে পারি যে ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি বিষয়কে কিন্তু আমরা এই যে ব্যষ্টিক অর্থনীতি উদাহরণ হিসাবে বলতে পারি। এছাড়াও আমরা বলতে পারি যে একটি ফার্মের আয় ব্যয় এবং তাদের মুনাফা এই বিষয়টিও কিন্তু ব্যষ্টিক অর্থনীতির আলোচনার মধ্যে চলে আসে। তাহলে ব্যষ্টিক অর্থনীতি এটি আসলে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে আলোচনাটা হয় বা বিশ্লেষণটা হয় সেটিকে, অর্থাৎ ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে অর্থনৈতিক কার্যক্রম সেটির যে বিশ্লেষণ বা আলোচনা সেটিকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলছি। এই ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটি সংজ্ঞা আমরা দেখব যে কে.ই. বোল্ডিং এর সংজ্ঞা। তিনি বলছেন যে ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, প্রত্যেক পরিবার, প্রত্যেকটি দ্রব্যের দাম, মজুরি, আয়, প্রত্যেকটি শিল্প এবং প্রত্যেক দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা এতক্ষণ যা বললাম সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে আসলে এক একটি ফার্ম অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ফার্ম এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি অর্থাৎ পরিবার এবং প্রত্যেকটি স্পেসিফিক দ্রব্যের যে প্রাইস বা দাম, এবং সেখানে আমরা ওয়েজ মজুরির কথা বলছি, আয়, এবং প্রত্যেকটি শিল্প এবং প্রত্যেক দ্রব্য সম্পর্কে পৃথকভাবে যখন আলোচিত হয়, অর্থাৎ এগুলো সম্পর্কে যখন আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় তখনই সেটাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলছি। এই ব্যষ্টিক অর্থনীতির আলোচনার যে আওতা সেটিকে আমরা দেখি যে ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব এইটা মূলত তিন ভাগে বিভক্ত। সেটি হচ্ছে যে উৎপাদন, মূল্য নির্ধারণ, এরপর রয়েছে বন্টন তত্ত্ব এবং সর্বশেষ কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব। উৎপাদন মূল্য নির্ধারণের ক্ষেত্রে আবার দুটো বিষয় রয়েছে, সেটি হচ্ছে একটি চাহিদা তত্ত্ব এবং দ্বিতীয়টি রয়েছে উৎপাদন ও ব্যয় তত্ত্ব। বন্টনের ক্ষেত্রে আমরা চারটি বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে মজুরি, খাজনা, সুদ এবং মুনাফা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায়ের ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব। অর্থাৎ এখন যে রাষ্ট্রগুলোকে আমরা বলি, রাষ্ট্রগুলো আমরা দেখি সেগুলো কিন্তু সবগুলোই এই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে বিবেচিত। অর্থাৎ এক্ষেত্রে তারা জনগণের কল্যাণের ক্ষেত্রে যে অর্থনৈতিক তত্ত্বগুলো প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে আমরা এটিকে কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব হিসেবে বলছি। তাহলে আমাদের যে ব্যষ্টিক অর্থনীতি সেটির আওতা মূলত এর মধ্যে, বা আমরা এভাবে সেটিকে আমরা ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্বগুলোকে আমরা এভাবে বিভাজন করতে পারি। এরপর আমরা সামষ্টিক অর্থনীতির কথা বলি, যে সামষ্টিক অর্থনীতি এটির ইংরেজি শব্দ যেটি সেটি হচ্ছে ম্যাক্রো, যেটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, এবং এই শব্দটির যে বাংলা প্রতিশব্দ সেটি হচ্ছে বৃহৎ বা বড়। তো সেক্ষেত্রে যখন এই অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে এগুলোকে যখন বৃহৎ পরিসরে আলোচনা করা হয় বা সামগ্রিক পরিসরে যখন আলোচনা করা হয় তখন সেটিকে আমরা সামষ্টিক অর্থনীতি হিসাবে বিবেচনা করি বা বলে থাকি। তো এক্ষেত্রে আমরা ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যে উদাহরণগুলো বলেছিলাম সেগুলোরই সামগ্রিক আলোচনাটা যখন এখানে হবে তখন সেটিকে আমরা সামষ্টিক অর্থনীতি বলছি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক আয়, বিনিয়োগ, ব্যয়, সেখানে সামগ্রিক ভোগ, সঞ্চয়, এবং সেখানে মজুরি, সেখানে নিয়োগ, এই বিষয়গুলো কিন্তু
চলে আসে। অর্থাৎ আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলো যখন সামগ্রিক পরিসরে আলোচনা করা হয় তখন সেটিকে সামষ্টিক অর্থনীতি বলছে। এক্ষেত্রে কেই বোল্ডিং এর যে সংজ্ঞাটি রয়েছে, আমি কেই বোল্ডিং এর সংজ্ঞাটি তোমাদেরকে দেখানোর এটি উদ্দেশ্য যে এই সংজ্ঞাটাই মূলত খুব সহজ এবং খুব সুন্দরভাবেই সামষ্টিক অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞাটিকে তুলে ধরা হয়েছে। এখানে আমরা সংজ্ঞাটি লক্ষ্য করছি যে সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, অর্থাৎ আমরা এর আগে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে দেখেছিলাম যে ব্যক্তির আয় সেখানে আলোচনা করা হয়। এখানে আমরা দেখছি ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয় আলোচনা করা হচ্ছে, অর্থাৎ সামগ্রিক আয়। মোট কোনো নির্দিষ্ট দ্রব্য মূল্যের পরিবর্তে সাধারণ মূল্য স্তর এখানে আলোচিত হয়। দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে এখানে জাতীয় উৎপাদন আলোচনা করা হয়। আমরা সামষ্টিক অর্থনৈতিক যে তত্ত্ব সেখানে দেখছি যে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি রয়েছে, এরপর রয়েছে আয় ও নিয়োগ তত্ত্ব এবং সর্বশেষ রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব। আমরা এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির কথা বললাম, এদের মধ্যে এই দুটো বিষয় কিন্তু সমান্তরাল ধারা মানে সমান্তরাল ভাবে প্রবাহিত হয়। অর্থাৎ এই দুটো আমরা একই রকম মনে হলেও, অর্থাৎ একইভাবে সমান গতিতে প্রবাহিত হলেও কিন্তু এদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কি কি? আমরা সংজ্ঞা উদ্ভবের কথা তো বলতেই পারি যে এই ক্ষেত্রে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে, এটা উদ্ভবের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তবে আমাদের যে মূল পার্থক্যের আলোচনার বিষয়গুলো সেগুলো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মূল পার্থক্যগুলো কোথায়। প্রথমত হচ্ছে আলোচনাটা কি, যে ব্যষ্টিক অর্থনীতি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করে বা পৃথকভাবে আলোচনা করে অর্থনৈতিক এককগুলো বা বিষয়গুলো, সেখানে সামগ্রিক আলোচনা হয় সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে। বিশ্লেষণটা কি হয়? বিশ্লেষণটা ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ক্ষুদ্র বিশ্লেষণ হয় বা পৃথকভাবে বিশ্লেষণ হয়, আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সেটি সামগ্রিক বিশ্লেষণ হয়। ব্যষ্টিক অর্থনীতির পরিধি কিন্তু ক্ষুদ্র, অপেক্ষাকৃত বৃহৎ পরিধি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আর যেহেতু ব্যষ্টিক অর্থনীতির সবগুলোকে পৃথকভাবে আলোচনা করা হয়, সুতরাং এই ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে পারস্পরিক যোগসূত্র কিন্তু সেভাবে নাই। কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এই যে বিষয়গুলো অর্থনীতি বিষয়গুলোর মধ্যে এগুলোর মধ্যে কিন্তু যেহেতু সামগ্রিক আলোচনা হচ্ছে, এখানে কিন্তু এদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। যোগসূত্র বলতে আমরা কি বোঝাতে পারি? যেমন আমরা দাম স্তরের কথা বলছি, দাম স্তরের সঙ্গে মুদ্রাস্ফীতির একটা সম্পর্ক রয়েছে। আবার আমরা মজুরির কথা বলছি, মজুরির সঙ্গেও কিন্তু মুদ্রাস্ফীতির সংজ্ঞার একটা যোগসূত্র রয়েছে। সুতরাং আমরা যখন সামগ্রিকভাবে অর্থনীতির বিষয়গুলোকে আলোচনা করব তখন এই বিষয়গুলো একটা দ্বারা কিন্তু অন্যটা প্রভাবিত হয়। সুতরাং এদের মধ্যে একটা সমন্বয়, এদের মধ্যে একটা যোগসূত্র কিন্তু রয়েছে। ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটা দেশের অর্থ ব্যবস্থার পুরোপুরি চিত্র কিন্তু উঠে আসে না, খণ্ডিত চিত্র উঠে আসে। সেই জায়গায় সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা দেশের অর্থ ব্যবস্থার পুরোপুরি চিত্র আমরা লক্ষ্য করে থাকি। এখানে মূল ও মূল্যায়ন এটি বলা হয়েছে যে আসলে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক আলোচনাটাই সেখানে মূল বিষয়, কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ওভারঅল একটা যে মূল্যায়ন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু ভুল সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু সমষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আসার সম্ভাবনা একেবারেই কম। এই ভুল সিদ্ধান্তটা আসলে কি ধরনের? যেমন আমরা বলতে পারি যে ব্যক্তিগত সঞ্চয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তবে মন্দাকালীন সময় কিন্তু সঞ্চয়টা সেটি কিন্তু খুব একটা ভালো বিষয় নয়, বা সেটি কিন্তু আমরা বলছি যে খুব একটা কার্যকরী বিষয় নয়। তার মানে ব্যষ্টিক অর্থনীতি যেটি সঠিক মনে হচ্ছে আসলে কিন্তু বাস্তবিক অর্থে সেটি সঠিক নাও হতে পারে, অর্থাৎ সেখান থেকে ভুল সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনা থেকে যায়। ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে পূর্ণ নিয়োগ ধরে নেওয়া হয় আলোচনার ক্ষেত্রে, কিন্তু বাস্তবিক অর্থে আসলে পূর্ণ নিয়োগ এই ধারণাটি অবাস্তব, অর্থাৎ এটি কখনোই সম্ভব নয়। আমরা সামষ্টিক অর্থনীতি আলোচনার ক্ষেত্রে সাধারণত অপূর্ণ নিয়োগকেই ধরে থাকি। ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যে ভারসাম্যগুলো আসে বা ভারসাম্যগুলো নিয়ে আলোচনা করা হয় সেটি আংশিক ভারসাম্য, এবং সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সেটি সামগ্রিক ভারসাম্য আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে প্রকৃত অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা কিন্তু উঠে আসে না, যেটি
সামষ্টিক অর্থনীতির মাধ্যমে উঠে আসতে পারে। গুরুত্ব ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটোরই গুরুত্ব রয়েছে অর্থনীতির ক্ষেত্রে। তবে এভাবে বলা যায় যে একটি দেশের যদি আমরা সামগ্রিক চিত্র বা অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে চাই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে সামষ্টিক অর্থনীতির যে আলোচনা সেটি গুরুত্বপূর্ণ। আমরা সমর্থক বলছি যে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সাধারণত ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এটি সমর্থক, আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যে আধুনিক অর্থনীতিবিদগুলো রয়েছে তারা এটিকে বেশি সমর্থন করে থাকেন। ফলে আমরা এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক যে অর্থনীতির কথা বলছি, এই দুটোর মধ্যে কিন্তু এই ধরনের বিস্তর পার্থক্য রয়েছে। কিন্তু এদের মধ্যে পার্থক্য থাকলেও এদের মধ্যে কিন্তু কোনো ধরনের বিরোধ নেই। এই দুটো কিন্তু পরস্পরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক। কারণ আমরা একটি ছাড়া কিন্তু আরেকটিকে আলোচনা করতে পারি না। যেমন আমরা বিস্তীর্ণ মরুভূমি দেখি বা বিশাল সমুদ্র আমাদের চোখে দেখি, কিন্তু সেখানেও কিন্তু একটি বালিকণা বা এক ফোঁটা পানি ছাড়া কিন্তু কখনোই সমুদ্র বা বিশাল মরুভূমি সৃষ্টি হতে পারে না। ফলে আমরা সামগ্রিক অর্থে যে বিষয়টি দেখি সেটির পেছনেও কিন্তু ক্ষুদ্র বিষয় কিন্তু ভূমিকা রয়েছে। সুতরাং ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি সেটিকে আমরা বিরোধপূর্ণ কোনো সম্পর্ক না বলে, বরং সেটি একই ধারায় প্রভাবিত হয় বা প্রবাহিত হয়, এবং সেটি সমানভাবেই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা বিবেচনা করতে পারি। অর্থাৎ সেই দুটো একে অপরের প্রতিযোগী না হয়ে বরং তারা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। এরপর আমরা আসি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব সম্পর্কে। আমরা এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব, এই বিষয়টি বলার আগেই আমরা কিছু প্রারম্ভিক বিষয় আমি বলতে চাই। সেটি হচ্ছে যে আমাদের এই যে অর্থনীতির কথা বলছি, অর্থনীতির আলোচনা, এই অর্থনৈতিক কার্যকলাপ বা অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেটি কিন্তু মানুষের জীবনযাপন বা এই যে ধারাবাহিক যে ক্রমবিবর্তন, এর সাথে সাথে কিন্তু এই কার্যক্রমগুলো বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা এই যে অর্থনীতির জ্ঞান, এই জ্ঞানটাকে মানুষের শুধুমাত্র জ্ঞান অর্জনের নয়, এখান থেকে আমরা বাস্তব জীবনযাপন বা বাস্তব যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই অর্থনীতির আলোচনা থেকে বা অর্থনীতির জ্ঞান থেকে আমরা লাভ করতে পারি, যেটি আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে কিন্তু প্রয়োগ ঘটাতে সক্ষম হই। এই যে অর্থনীতি, এই অর্থনীতির বিকাশ বা এটা শুরু, এটি নিয়ে কিছু কথা রয়েছে। যেমন আমরা গ্রিক দার্শনিক প্লেটোর কথা বলতে পারি। উনি বিশ্বাস করতেন যে আসলে অর্থনৈতিক কার্যক্রমের যে মূল বিষয় সেটি হচ্ছে শ্রম বিভাগ। অর্থাৎ এই শ্রম বিভাগ, এটির উৎপত্তি হয় মানুষের যে প্রাকৃতিক বৈষম্য সেখান থেকে। কিন্তু তার ছাত্র অ্যারিস্টটল সেটিকে কিন্তু এভাবে বিশ্বাস করে না। অর্থাৎ তিনি ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ এবং রাষ্ট্রের যে উৎপত্তির কারণ, এই কারণের পিছনে তিনি ভিন্ন দর্শন, অর্থাৎ প্লেটোর সঙ্গে তিনি কিন্তু একই দর্শনে বা একই মতে তিনি কিন্তু মত প্রকাশ করেনি, বরং তিনি ভিন্ন দর্শন দিয়েছেন। এইভাবে মূলত অর্থনীতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দর্শন আমরা পেয়ে থাকি। তবে অর্থনীতির ক্ষেত্রে যে আলোচনা বা অর্থনীতির যে সূত্রপাত, সেটি আমরা সেন্ট থমাস অ্যাকুইনাসের জাস্ট প্রাইস এবং সুদের বিষয়ে যে আলোচনা, যেটি মূলত 1200 শতাব্দী থেকে শুরু হয়, 1200 শতাব্দীর পরবর্তী সময়ে আমরা এই আলোচনাগুলো পেয়ে থাকি। তবে এই অর্থনৈতিক কার্যকলাপের সূত্রপাত বা কর্মকাণ্ডের সূত্রপাত 2000 বছর আগে হলেও 1776 সালে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থের মাধ্যমে মূলত এই যে অর্থনৈতিক যে বিষয় ভিত্তিক যে একটি আলোচনা, সেটি সূত্রপাত হয়। 1800 শতকে পলিটিক্যাল ইকোনমি যেটি ছিল, সেটি 19বিংশ শতাব্দীর শুরুর দিকে ইকোনমি বা অর্থনীতি হিসাবে বিষয় ভিত্তিক গুরুত্ব লাভ করে। তাহলে অর্থনীতি, এই বিষয়টি আসলে কিভাবে আসলো, সেটি আমরা খুব সংক্ষিপ্তভাবে এখানে জানার চেষ্টা করলাম। এই যে অর্থনীতি আলোচনা, সেটি শুধুমাত্র অর্থনৈতিক কার্যকলাপ বা মানবিক আচরণ নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করে না, এটি কিন্তু সমস্যার সমাধানও করে থাকে। যার জন্য এসি পিগু, যেটি একটি মতামত দেন, তিনি বলেন যে আসলে অর্থনীতির জ্ঞান দার্শনিকদের জ্ঞানের মতো নয়। এটি মূলত, এই যে জ্ঞান, সেটি শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, বরং অর্থনীতির যে জ্ঞান, সেটি হচ্ছে চিকিৎসকের জ্ঞান, যেটি দিয়ে আসলে রোগ নিরাময় করা হয়। অর্থাৎ আমরা অর্থনীতির যে জ্ঞানের কথা বলছি,
এটি শুধুমাত্র যে জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, এটি আমাদের পুরোপুরি বাস্তবিক জীবনের সঙ্গে সম্পৃক্ত। এবং আমরা আমাদের প্রতিনিয়ত জীবনের যে সকল কার্যক্রমগুলো পরিচালনা করছি সকলগুলোর সঙ্গে কিন্তু আমাদের অর্থনীতি জড়িয়ে রয়েছে। ফলে অর্থনীতি শুধুমাত্র আলোচনার বা বিশ্লেষণের বিষয় নয়, এটি আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়। অর্থাৎ আমাদের জীবনের যে প্রতিনিয়ত অর্থনৈতিক সমস্যা চলে আসছে, সেটি ব্যক্তি জীবনে হোক, প্রাতিষ্ঠানিক হোক, কিংবা একটি দেশের সার্বিক ক্ষেত্রে হোক, এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু অর্থনীতি যে আলোচনা, অর্থনীতি বিশ্লেষণ সেটি কিন্তু ব্যবহার হয়ে থাকে। ফলে এই যে অর্থনীতির আওতা যেটি দিন দিন কিন্তু বিস্তৃতি লাভ করছে বা বৃহৎ আকার হচ্ছে, এই আকারটিকে অর্থাৎ এই আলোচনার এই জ্ঞানটিকে আমরা সকল পর্যায়ে সকলের মধ্যে সমানভাবে পৌঁছানোর জন্য বা সকলের জানার জন্য এই আলোচনাটিকে দুটি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা বলেছি যে 1933 সালে রাগনার ফ্রিশ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক তিনি এটিকে ভাগ করেন যাতে করে এই জ্ঞানগুলো আমাদের আরো সহজে অনুধাবন হয়, আমরা সহজে সেটিকে বুঝতে পারি এবং এটি প্রয়োগ ঘটাতে পারি। সেক্ষেত্রে এটি বিভাজন করা হয় ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি নামে। এবং আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি সেটা আগেই বলে নিয়েছি যে ব্যষ্টিক অর্থনীতি যেটি এই অর্থনীতির এককগুলো বা বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র বা পৃথকভাবে আলোচনা করে, আর সামষ্টিক অর্থনীতি সেখানে সামগ্রিকভাবে আলোচনা করে। তো এই ক্ষেত্রে এই দুটো বিষয়ের কিন্তু একটা পারস্পরিক গুরুত্ব রয়েছে, অর্থাৎ একটি ছাড়া কিন্তু অন্যটি কোনোভাবেই আলোচনা বা আমরা পরিপূর্ণতা কিন্তু পাই না, যেটি আমি একটু আগেই উদাহরণ দিলাম। যেমনটি আমরা আরেকটি উদাহরণ দিয়ে বলতে পারি এইরকম যে ব্যক্তিগত সঞ্চয় সেটিকে প্রয়োজন মনে হলেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলেও কিন্তু যখন মন্দার সময় তখন কিন্তু সঞ্চয়টা কিন্তু ক্ষতিকর। কারণ মন্দাকালীন সময় যদি আরো বেশি মানুষ ব্যয় না করে বা সেক্ষেত্রে যদি অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত ঠিক মতো না হয়, তাহলে কিন্তু যে মন্দা রয়েছে সেটা কিন্তু কাটানো সম্ভব না। ফলে মন্দাকালীন সময়ে সঞ্চয় এটি কিন্তু খুব একটা ভালো বিষয় নয়, সেটি বরং ক্ষতির একটি কারণ। সুতরাং সঞ্চয় এটি ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সত্য হলেও এটি কিন্তু বৃহৎ পরিসরে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে মন্দাকালীন সময়ে কিন্তু এই বিষয়টা সত্য নয়। অর্থাৎ সঞ্চয় কিন্তু তখন কার্যকর ভূমিকা পালন করে না, বরং সেটি মন্দাকে আরো বাড়িয়ে দেয়। ফলে আমরা বলতে পারি যে আলোচনার ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আমরা কিছুটা পার্থক্য দেখলেও এদের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক নেই, বরং এরা কিন্তু পরস্পরে পরিপূরক এবং পারস্পরিক গুরুত্ব কিন্তু দুটোরই রয়েছে। এই পর্যন্ত মূলত আমাদের এই প্রথম অধ্যায়ের আলোচনা। আমরা এই আলোচনা শেষে আসলে এই অধ্যায় থেকে যা যা শিখলাম সেটির পুনরালোচনা বা নিজেদের মধ্যে সেটির চর্চা, পাশাপাশি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ সিকিউ সেগুলো আমরা নিজেরা যদি একটু দেখি বা বোঝার চেষ্টা করি, যদি না পারি সেখান থেকে আমরা তোমাদের সেখানে হেল্প করব যে আসলে প্রশ্নগুলো কিভাবে কোনটা অ্যান্সার করার প্রয়োজন রয়েছে বা প্রশ্ন বোঝার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এই বলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এরপর আমি যেটা আগেই বলেছিলাম যে তোমাদের মতামত পরামর্শ সেগুলো তোমরা আজকে দিবে। আমি এখন কিছু তোমাদের কমেন্ট বা মতামত দেখার চেষ্টা করি, সেখানে যদি কোনো কিছু সমাধানের উপায় হয় তাহলে সেটি আমি তোমাদের জানানোর চেষ্টা করব। এখানে তেমন কোনো মতামত এসেছে বলে মনে হচ্ছে না। সবাই আচ্ছা, এখানে একটু স্যার আমাদের কি যতটুকু ক্লাস হবে সেটির পরীক্ষা হবে নাকি সিলেবাস এ যতটুকু দেয়া আছে সেই অনুযায়ী হবে? আসলে পরীক্ষার বিষয়টি নিয়ে এখনই চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত তোমরা ক্লাস করতে থাকো এবং ক্লাসে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা বই দেখে নিজেরা বোঝার চেষ্টা করো। পাশাপাশি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে বইয়ে, সেই প্রশ্নগুলো এই আলোচনার মধ্যে থেকে কিভাবে আসতে পারে, কিভাবে হয়, এগুলো কিন্তু তোমরা একটু নিজেরা কিন্তু চর্চা করবে। তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমরা কিছু সুবিধা পাবে বা আমরা যখন তোমাদের ক্লাসে আসবো তোমরা কিন্তু সেগুলো প্রশ্ন করতে পারবে।
তো আমি আজকে এখানে শেষ করছি। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা জানাতে পারো। আমরা তোমাদের মতামত বা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে এই এই চ্যাপ্টারের আরেকটি ক্লাস আমরা সাজাতে পারি। আর যদি তেমন কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তী ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।